আমি পদ্মজা। পর্ব ৫৯। মাথার ওপর সূর্য নিয়ে কলসির কাছে পূর্ণা আজিতদের বাড়িতে ঢুকে। পাতলা ছিপছিপে গরম, অথচ কাছে পিতলের প্রকাণ্ড কলসি। খালি কলসির ভারে একটু বাঁকা হয়ে পড়েছে সে। পানি ভর্তি কলসি নিয়ে কি করে বাড়ি ফিরবে কে জানে। সকাল থেকে তাদের টিউবওয়েলের সমস্যা, পানি আসছে না। সকালে বাসন্তী আজিতদের বাড়ি থেকে পানি নিয়েছেন, এখন আবার আসতে চেয়েছিলেন, পূর্ণা আসতে দিল না। সে নিজে দায়িত্ব নিয়ে এসেছে। বাসন্তী অনেকবার বলেছেন, এইটুকু শরীর নিয়ে পারবি না। পূর্ণা অহংকার করে বলেছে, আমি পারবো না এমন কিছু নেই, তুমি ঘরে যাও তো। আজিতদের বাড়ির সামনে পুকুর আছে, সেখানে নতুন ঘাট বাঁধানো হয়েছে। ঘাটে গোসল করছে আজিদের বউ আসমানি। মাসেক ৬ আগেই বিয়ে হলো। আসমানির সাথে পূর্ণার অনেকবার কথা হয়েছে। পূর্ণা আসমানিকে দেখেনি। আসমানি পূর্ণাকে দেখে ডাকলো, কি গো পূর্ণা, ফেইরাও চাইলা না? ভাবিরে চোখে পড়ে নাই? পূর্ণা ঘাট গড়িয়ে তাকালো, অপরাধী কণ্ঠে বলল, খেয়াল করিনি ভাবি। পানি নিতে আইছো? আমাদের টিউবওয়েলের। শুনছি খালাম্মার কাছে। একটু বইসো, আমি ডুব দিয়ে আইতাছি। আচ্ছা ভাবি। পূর্ণা মুখে আচ্ছা বলল, সে মনে মনে পরিকল্পনা করে পানি নিয়ে অন্য পথ দিয়ে বাড়িতে চলে যাবে। আসমানি একবার কথা ঝুড়ি নিয়ে বসলে কথা ফুরোই না। পূর্ণা আড্ডাবাজি খুব পছন্দ করে, কিন্তু এখন তার তাড়া আছে, তাড়াতাড়ি ফেরা চায়। দুপুর হয়ে গেছে, পদ্মজাকে এখনও দেখতে যেতে পারেনি সে। গতকাল বিকেলে যে দেখে এলো, তারপর আর খোঁজ মেলেনি। চিন্তায় সারা রাত ঘুম হয়নি পূর্ণার। আজিতদের বাড়ির অঙ্গন শূন্য, ঘরের বাইরে কেউ নেই। পূর্ণা সোজা কলপাড়ে চলে আসে, দ্রুত কল চেপে কলসি পানি ভর্তি করে। তারপর কলসি কাকে তুলতে গিয়ে সমস্যা হয়। তুলতেই বুঝতে পারে সে তুলতে পারছে না। আসমানি গামছা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসে। ফর্সা সুন্দর একটা মুখ, নতুন বউ ছাপটা যেন এখনো মুখে লেগে আছে। আসমানি কাছে এসে হেসে বলল, এত বড় কলসি নিবা কেমনে? খালাম্মারে পাঠাইতা। তুমি একটু সাহায্য করো। কি কও, আমি লইয়া যাবো কলসি? আমি কি তা বলেছি ভাবি? কাকে তুলতে সাহায্য করো। আসমানি ঠোঁটে হাসি নিয়ে বলল, ও, বাড়ির বউ তো শরম লজ্জা ডরেই বাইর হই না, নয়তো বাড়ি অবধি দিয়ে আইতাম। বাড়ি থেকে বের হতেই লজ্জা? ভাষার সাথে শুধু লজ্জা নাই? পূর্ণা কটাক্ষ করে বলল, ঠোঁটে তিরস্কার করা হাসি। আসমানি চোখে মুখে রং পাল্টে যায়, ফর্সা মুখ লাল হয়ে ওঠে, চোখ ছাপিয়ে জল নামে। ক্ষণমুহূর্ত পূর্ণার দিকে চেয়ে থাকে আসমানি, তারপর এদিক ওদিক দেখে পূর্ণার এক হাত চেপে ধরে চাপা স্বরে বলল, কি কইরা জানছ? পূর্ণা এক ঝটকায় আসমানির হাত সরিয়ে দিল, বলল, তোমার সাথে দেখা করার জন্য এসে জানলা দিয়ে এই নোংরামি দেখেছি। আজিত ভাই মাটির মানুষ, কত ভালো উনি, ওনাকে কেন ঠকাচ্ছ ভাবি? আসমানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাত দুটো অস্বাভাবিকভাবে কাঁপছে, চোল থেকে জলের ধারা নেমেছে। পূর্ণার দেখে মায়া হয়, সে কণ্ঠ নরম করে বলল, কাউকে বলিনি আমি। ১২-১৩ দিন যখন চেপে রাখতে পারছি, সারা জীবনও পারবো। ভালো হয়ে যাও ভাবি, আজিত ভাইকে ঠকিও না, পাপ করো না। আসমানি অশ্রুরুদ্ধকর কণ্ঠে বলল, আমারে খারাপ ভাইবো না। পূর্ণা কিছু বলল না। খারাপ কাজ করার পরেও কি করে খারাপ না ভেবে থাকা যায়? সে আসমানিকে অগ্রাহ্য করে কলসি তোলার চেষ্টা চালালো। আসমানি দ্রুত পায়ে কলসি পার ছাড়ে। পূর্ণা কলসি কাকে তুলতে সক্ষম হয়, কিন্তু তার ভার খুব বেশি, এখন কোমর মচকে যাবে বোধহয়। পূর্ণা কলপার ছাড়তেই সামনে এসে দাঁড়ায় আসমানি, চারিদিকে চোখ বুলিয়ে এক নিঃশ্বাসে বলল, কাউরে কইও না পূর্ণা, আমারে তোমার ভাই আর ঘরে রাখবো না। আমি চাই না এমন করতে। শফিক ভাই তো আমাগোর থানার পুলিশ মানুষ। আমার ছোট বোনটা ১ মাস ধইরা হারাইয়া গেছে, অনেক খুঁজছি পাই নাই। পুলিশ দিয়া খোঁজানোর ক্ষমতা তোমার বাপের নাই। শফিক ভাইরে কইছিলাম, তখন উনি কইছে ওনার সাথে। আসমানি ফোয়াতে থাকে, চোখের জলে সমুদ্র বয়ে যাবে এক্ষুনি। পূর্ণা খুব অবাক হয়, একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এভাবে ছোট ভাইয়ের বউয়ের বিপদে সাহায্য করার নামে এমন
কুৎসিত শর্ত রাখতে পারে? পূর্ণা রাগ হয় খুব। আসমানিকে আশ্বাস দিয়ে পূর্ণা বলল, ভাবি কেঁদো না। যে মানুষ এমন শর্ত দিতে পারে সে কখনোই কাউকে সাহায্য করতে পারে না। উনি তোমার বোনকে খুঁজবে না, কিন্তু আশা দেখিয়ে ভোগ ঠিকই করবে। আর সুযোগ দিও না, দোয়া করো শুধু তোমার বোন যেন ফিরে আসে। আসমানি শাড়ির আঁচল দিয়ে 2 চোখ মুছে বলল, জানো পূর্ণা, আমি আমার বোনের ছাড়া একটা দিনও থাকতে পারতাম না। তোমার সাথে তো 1 মাসে আরো 2 বার দেখা হয়েছে, কখনো তো বললে না তোমার বোনকে পাওয়া যাচ্ছে না। আম্মা কইছে ছেড়ি মানুষ হারাইয়া গেলেও কেউরে কইতে নাই, মানুষ ভাববো ছাড়া নিয়ে পালাইছে। আচ্ছা ভাবি, আমি আসি আজ, কালে সেসব শুনবো, অনেক কথা বলবো। আসমানি ঘাড় কাত করে সম্মতি জানালো। পূর্ণা ধীর পায়ে আজিদদের বাড়ির উঠান ছাড়ে। পথে উঠতেই দেখা হয় আজিদের মার সাথে, নাম মালেহা বানু। সাথে আবার পাশের বাড়ির বৃদ্ধা জয়তুনি বেগম রয়েছেন। বৃদ্ধার মাজা বয়সের ভারী ঈষৎ ভেঙে শরীর সামনে ঝুঁকে পড়েছে। পূর্ণাকে দেখে মালেহা বললেন, কি রে ছেড়ি, পানি নিতে আইছিলি? জি খালা। কলসির ভাড়ে দেখি সাপের লাহান বাইকা গেছল, বললেন জয়তুনু বেগম। সত্যি পূর্ণার খুব কষ্ট হচ্ছে। সে কলসি নামালো, প্রাণ ভরে নিঃশ্বাস নিল। মালেহা বললেন, বিয়ে শাদী কি করবি না? তোর বইন না আইছে বিয়া দিব? দিবি মনে হয়। তোর লাগে হাওলাদার বাড়ির কোন এক ছেড়ার নাকি ঢলাঢলি চলে, বললেন জয়তুনি বেগম। কথা বলার ভঙ্গিটা দৃষ্টিকটু ছিল। পূর্ণার গা জ্বলে উঠল। রেগে গিয়ে বলল, আপনাকে কে বলেছে? এইসব কিচ্ছা বাতাসে ছড়ে, এমন আর করিস না পূর্ণা। গায়ের রংটা ময়লা, বয়সও বেশি, আবার তো আরেক কিচ্ছাও আছে। কয়েক বছর আগে বেজ্জতি হয়েছিলি গ্রামবাসীর হাতে, এখন আবার এমন কিচ্ছা কইরা বেড়াইলে কেউ বিয়া করবো না। এখন দেখ তোর বইনের কোনো ল্যাংড়া লুলা দেখা বিয়ে দিতে পারিনি, বললেন মালেহা। পূর্ণার মাথায় আগে মুখ চলে বেশি। সে কিছু কড়া কথা শোনাতে উদ্যত হয়, তার পূর্বেই একটা প্রিয় পুরুষ কণ্ঠ ধেয়ে আসে। পূর্ণাকে বিয়া করব না করব সেটা তো আপনারে দেখতে কয় নাই কেউ। পূর্ণা না তাকিয়ে চিনে যায় কণ্ঠটির মালিককে। বুকের বাবা জোরছাদ করে উঠল। উপস্থিত 3 জন একসাথে ঘুরে তাকায়। কিছুটা দূরে মৃদুল দাঁড়িয়ে আছে, মাথায় গামছা বাঁধা, পরনে কালো শার্ট আর নীল লুঙ্গি। রোদের আলোর গায়ে ফর্সা রংটা চিকচিক করছে। কি সুন্দর! পূর্ণা হেসে আবার চোখ ঘুরিয়ে নিল। মৃদুল মালেহাকে উদ্দেশ্য করে আবার বলল, নিজের চরকে তেল দেন। পূর্ণার গায়ের রং ময়লা আর আপনি কি পরিষ্কার? নিজের রংটা আগে দেখেন। এই ছেড়া, তুমি কই থেকে আইছো? বাপের নাম কি তা? বললেন মালেহা। কেন, পছন্দ হয়েছে? ছেড়ি আছে, বিয়া দেবেন? ছেড়ির গায়ের রং পরিষ্কার তো? মালেহা বানু হকচকিয়ে গেলেন। এ কেমন জাতের ছেলে, কেমন ছটফট করে! মৃদুল যেন বিরাট রসিকতা করছে, এমনভাবে হাসল পূর্ণা। মৃদুল কলসি কাখে তুলে নিল। পূর্ণাকে আদেশের স্বরে বলল, হাসি থামাইয়া হাঁটো। মালেহা বানু ও জয়তুনি বেগমকে অবাক করে মৃদুল পূর্ণা চলে যায়। কিছুটা দূরে এসে পূর্ণা প্রথম মুখ খুলল। কখন এসেছেন? কিছুক্ষণ আগে। মুখটা শুকায়া দেখতাছি কেন? আপাকে দেখেছেন আপনি? না, অন্দরমহলে ঢুকি নাই। পূর্ণা চুপ হয়ে যায়। মৃদুল বলল, এত ভার কলসি নিতে পারছো? কষ্ট হয়েছে। তো নিতে গেলে কেন? পূর্ণা আবার চুপ হয়ে গেল। মৃদুল দাঁড়িয়ে পড়ে। আর 1 মিনিট হাঁটলেই মোড়ল বাড়ি। সে পূর্ণার মুখের দিকে চোখ রেখে বলল, খুশি হও নাই? কি জন্য? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল। এই যে আয়া পড়ছি। পূর্ণা চোখ নামিয়ে ফেলে। মুচকি হাসে, চোখ মুখে লজ্জা ফুটে ওঠে। মৃদুলও হাসল। সে যা বোঝার বুঝে যায়। আশেপাশে অনেক গাছপালা, বড় একটা গাছের পাতায় তারা দাঁড়িয়ে আছে। গ্রামের কেউ দেখে ফেলবে, এই ভয় দুজনের কারোর মধ্যে নেই। পূর্ণার পরনের কাপড়খানি ভেজা, কলসি থেকে পানি পড়ছে বোধহয়। কিছু অংশ পেট ও এক পাশের কোমরের সাথে লেপ্টে কাপড় আছে। মাথায় ঘুমটা নেই। গাছের পাতায় ফাঁকফোকর দিয়ে এক ঝলক রোদ পূর্ণার মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়ে। সব কিছু মৃদুলের খেয়ালে চলে আসে।
সে চমৎকার করে পূর্ণাকে বলল, ঘোমটা দিয়ে পথে হাঁটবা, বুঝছো ডাগরিনী? পূর্ণা ঠোঁটে হাসি রেখেই বাধ্যের মতো হ্যাসূচক মাথা নাড়ালো। তারপর চট করে ঘোমটা টেনে নিল। মৃদুলের ডাগরিনী শব্দটা তার মন কাঁপিয়ে তুলেছে। খুশিতে উঠতে ইচ্ছা হচ্ছে। জাগরিনী বলেছে মানে তার চোখ দুটি ডাগর ডাগর, যা মৃদুলের ভালো লেগেছে, তার প্রশংসা করেছে। দুপুরে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে পূর্ণা তৈরি হয় হাওলাদার বাড়ি যাওয়ার জন্য। সাথে তৈরি হয় বাসন্তী, প্রেমা ও প্রান্ত। তখন মগা আসে, পূর্ণার হাতে চিঠি দিয়ে বলে, তোমার বইন দিছে। চিঠি হাতে নিয়ে পূর্ণা মনে মনে ভয় পেল। আপা চিঠি কেন পাঠাবে? অজানা আশঙ্কায় পূর্ণার বুক ধুকপুক করতে থাকে। মগা চলে যায়। পূর্ণা চিঠি খোলে। আদরের বোন, তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস আমি জানি, আমার সব কথাও মানিস, মাঝে মাঝে ফাঁকিবাজিও করিস, তবে এখন আমি তোকে যা করতে বলবো একদম অমান্য করবি না, এটা আমার অনুরোধ। যতদিন না আমি আসছি বা চিঠি লিখছি একদম এই বাড়িতে আসবি না। কেউ যদি বলে আমি পাঠিয়েছি তোকে আনতে, তাও আসবি না। চোখ কান খোলা রাখবি, প্রেমাকে দেখে রাখবি। আমি ভালো আছি, পায়ে একটু আরাম পেয়েছি, একদম চিন্তা করবি না। আমি খুব দ্রুত আসবো। কেন নিষেধ করছি আসতে তা নিয়ে মাথা ঘামাস না। আমি একদিন তোকে সব বলবো। এখন আমার কথাটা রাখ, এ মুখও হোস না। আমি ভালো আছি। আবার ভাবিস না আমি কোনো বিপদে আছি। শুনবি কিন্তু আমার কথা। আমার কথা অমান্য করলে আমার সঙ্গ আর পাবি না, মনে রাখবি। খাওয়া দাওয়া করবি ঠিক মতো, নামাজ পড়বি, ঘরের কাজকর্মে হাত লাগাবি। ইতি, তোর আপা। লেখাগুলো এলোমেলো, অগোছালো, মনে হচ্ছে তাড়াহুড়ো করে লিখেছে, অথবা অনেক কষ্টে এক একটা অক্ষর লিখেছে। কপালে ছড়িয়ে থাকা এক গাছি চুল কানে গুজে পূর্ণা আবার চিঠিটা পড়ল। পড়ার পর এতটুকু নিশ্চিত হয়েছে তার মন ভালো নেই, বড় বিপদে আছে। আমি পদ্মজা, পর্ব 60। ঘুম ভাঙতেই পদ্মজা হকচকিয়ে যায়। চোখের সামনে সব কালো, কালো রং ব্যতীত কিছু নেই। ঘোর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। পদ্মজার চোখ কষলে আবার তাকায়। না, কিছুই পরিবর্তন হয়নি, সব কিছু কালো। বিকেলে সে বৈঠকখানার সোফায় শুয়ে শুয়ে বই পড়ছিল, তারপর নিজে অজান্তে ঘুমিয়ে পড়ে। আর ঘুম ভাঙতে দেখছে সব অন্ধকার। পদ্মজা অন্ধকারে হাতড়ে বেড়ায় দেওয়ালের সুইচ। তখন সিঁড়ি ভেঙে নেমে আসে একটা আলো। আলোয় ভেসে ওঠে আমিরের মুখ। পদ্মজা দেয়ালে হাত সরিয়ে সেদিকে তাকিয়ে থাকে। আমির পদ্মজার চেয়ে 2 হাত দূরে এসে দাঁড়ালো। তার দৃষ্টি আবেগপ্রবণ। পদ্মজার হৃস্পন্দন থমকে যায়। কাচুমাচু হয়ে প্রশ্ন করলো, আপনি সব বাতি নিভিয়েছেন? আমির জবাব না দিয়ে হাতে থাকা সুন্দর কাচের হারিকেনটি পাশে রাখলো। তারপর পদ্মজা কিছু বুঝে ওঠার আগে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা আমতামতা শুরু করে বলতে পারলো, এ এ এ কি কি কি। আমির তাদের নিজস্ব ঘরে নিয়ে আসে পদ্মজাকে। পদ্মজা ঘর দেখে অবাক হয়। ঘরের চারিদিকে অদ্ভুত সুন্দর কাচের ছোট হারিকেন, আর মাঝে এক ঝুড়ি পদ্ম ফুল। সময়টা শরৎকাল। দিনের বেলা শরতের সাদা মেঘ নীল আকাশে পাল তুলে ছবির মতো ঝকঝকে সুন্দর করে তুলে আকাশ। কমে এসেছে যখন তখন বৃষ্টির জ্বালাতন। সময় বিল ঝিল ঝাঁপিয়ে শাপলা আর পদ্ম ফোটার। এত পদ্ম ফুল দেখে মনে হচ্ছে বড় এক বিলের সব পদ্ম ফুল তুলে নিয়ে এসেছে আমির। পদ্মজা প্রশ্ন করার পূর্বে আমির পেছন থেকে 2 হাতে পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল, মনে আছে প্রথম রাতে বলেছিলাম একদিন পদ্ম ফুল নিয়ে আমার পদ্মবতীকে সাজাবো? সময়টা নিয়ে এসেছি, দেখো এসে। পদ্মজা ঝুড়ি ভর্তি পদ্ম ফুলগুলোর দিকে তাকায়। তার চোখ দুটি জ্বলে ছলছল করে ওঠে। ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে চেয়ে আবেগমাখা কণ্ঠে বলল, সে কথাটাও মনে রেখেছেন? উত্তরে আমির হেসেছিল। প্রথম রাতের চেয়ে কোনো অংশে কম সুন্দর ছিল না সেই রাত। পদ্মজা সেজেছিল পদ্ম ফুল দিয়ে, স্বামী যত্ন করে সাজিয়েছিল। সময়টাকে আরো সুন্দর করে তুলতে প্রকৃতি দিয়েছিল মৃদু শীতল বাতাস। জানালা দিয়ে প্রবেশ করা বাতাসের দাপটে পদ্মজার ঘুম ছুটে যায়। সে ধরফরিয়ে উঠে বসে, হাত বাড়িয়ে আমিরকে খোঁজে। নেই, বিছানা খালি। আবার সে পুরনো দিনের আরেকটি সুন্দর মুহূর্ত স্বপ্নে দেখেছে। তার চোখ দুটি জলে ভরে ওঠে।
আজ 5 দিন আমি নেই, তার কাছে তার স্বামী নেই, কোনো এক অজানা জায়গায় বন্দী হয়ে আছে। পদ্মজা এক হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল, বালিশের ওপর থাকা আমিরের শার্টটা হাতে নিয়ে চুমু খেল। তার চোখ দুটি আবার ভিজে ওঠে। সেদিন রিদওয়ান খলিল মজিদ দ্বারা আহত হওয়ার পর তাকে ওখান থেকে কে এনেছে সে জানে না। চোখ খুলে ফরিনাকে দেখেছিল, তিনি ডুকরে কাঁদছেন আর চোখের জল মুছছেন। লতিফাকে জিজ্ঞেস করে পদ্মজা জানতে পারে সময়টা দুপুর। সর্বাঙ্গে তখন বিষধর ব্যথা, ওঠার শক্তিটুকু নেই, গলার ব্যথা একটু বেশি ছিল। প্রথম তার মাথায় আসে আমিরের কথা। রাতের ঘটনা মনে পড়তেই বুঝে যায় এভাবে সে এদের সাথে পারবে না। তাকে তার মায়ের মতো শান্ত হতে হবে, সময় সুযোগ বুঝে কাজ করতে হবে। ফরিনা আদর করে খাইয়ে দেন। তিনি পদ্মজার ওপর করা নির্মম অত্যাচার আটকাতে পারেননি বলে বারবার ক্ষমা চেয়েছেন। তিনি নাকি চেষ্টা করেছিলেন, কীরকম চেষ্টা করেছেন সেটা বলেননি। পদ্মজা জিজ্ঞাসাও করেনি। এরপর পদ্মজা কাপা হাতে পূর্ণাকে চিঠি লিখে ফরিনার হাতে দেন, তিনি যেন মগাকে দিয়ে দেন। তারপরেও দিনগুলো চুপচাপ কাটিয়ে দেয় পদ্মজা। আমিরের শোকে ভেতরে ভেতরে ঝড় বইলেও সামনে সে নিশ্চুপ থেকেছে। সুস্থ হওয়াটা আসল, নয়তো কাজের কাজ কিছুই হবে না। উল্টো নর্দমার কীটগুলোর হাতে মরতে হবে। আমিরের জন্য দোয়ায় 2 হাত তুলে অঝরে কেঁদেছে যেন আমির ভালো থাকে আর তার কাছে ফিরে আসে। খুব মনে পড়ে মানুষটাকে, হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করে পদ্মজার। পদ্মজা আমিরের শার্ট বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। ফরিনা এসে দাঁড়ায় দরজার সামনে। কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতেই পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে তাকালো। ফরিনা ঘরে প্রবেশ করেন, গায়ে সাদা খয়েরি মিশ্রণের শাল। পদ্মজা আমিরের শার্ট বালিশের ওপর রেখে বলল, আছরের আজান পড়ছে আম্মা? মৃদুল অন্দরমহলে সদর দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে। তাকে মদন কিছুতেই অন্দরমহলে ঢুকতে দিচ্ছে না। গত 4 দিন ধরে সে চেষ্টা করছে অন্দরমহলে ঢোকার। গত 3 দিন ভুড়িওয়ালা একজন ঢুকতে দিত না, এখন দিচ্ছে না মদন। মাথায় ব্যান্ডেজ দিয়ে সে মৃদুলের সাথে তর্ক করছে। মৃদুল বলছে, দুলা ভাই ঢুকতে দেন কইতাছি, সমস্যা কি তা ঢুকলে? সেটাই তো বুঝতেছি না। দেখো মৃদুল মিয়া, এইটা আমার কথা না, মজিদ চাচার কথা। উনি কইছে বাড়ির ভিতরে নতুন কেউ ঢুকতে না দিতে। আমি কি আত্মীয় নাকি? আমার সাথে এমন কথা কইতাছ কেন? আগে তো ঠিকই ঢুকতা দিতা, এখন দাও না কেন? এটা তো আমি জানি না। সরেন কইতাছি, নইলে ওই যে গাছের মোড়াটা ওইটা দিয়ে আবার মাথাটা ফাটাইয়া দিব। একেবারে মারছে আপা, এখন আমি মারাম। সেইটাই করো, তবুও আমি চাচার কথা অমান্য করতে পারতাম না। আমার কিন্তু কইলাম রাগ উঠতাছে, মাটির তলায় গাড়াইলামু। মিয়া ভাই তুমি আমারে যা ইচ্ছা কইরা লাও, আমি। মৃদুলের মাথা বরাবরই চড়া, হুট করে খুন করার মতো রাগ চেপে যায় মাথায়। সে মদনের গলা চেপে ধরে। মদন কাঁদতে থাকলো। আলো কান্না শুরু করে। আলোর কান্না শুনে খলিল বেরিয়ে আসেন ঘর থেকে। সদর দরজার সামনে এমন দৃশ্য দেখে দৌড়ে আসেন। মৃদুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন, হুঙ্কার ছাড়েন, তোমার এত সাহস কেমনে হয়েছে আমার জামাইয়ের গলা চাইপা ধরো? মৃদুলের নাক লাল হয়ে গেছে রাগে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাগে মেজাজ নিয়ে 2 হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, আপনার জামাই আমার ভিতরে ঢুকতে দেয় না। তুমি মেহমান মানুষ, আলোক ঘরে থাকবা, এখানে কি দরকার? এই নিয়ম কবে করছেন আপনারা? আগের বার যখন ছিলাম তখন তো ঠিকই ঢুকতে দিছেন। এখন আর দুহন যাইব না, এইটা অন্দরমহল, বাড়ির বউ ছেড়িদের জায়গা। সত্যি কইরা কন তো, বাড়ির ভিতরে কি চলে? খলিলের মেজাজ বিগড়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে অশুভ ছেলেটার কানের নিচে কয়টা দিয়ে দিতে। তিনি কটাক্ষ করে মৃদুলকে বললেন, নিজের বাড়ি রাইখা এখানে পইরা রইছ কেন? মানুষের অন্ন নষ্ট করতেছ, নিজের বাড়িতে যাও। অপমানে মৃদুল বাক্যহীন হয়ে পড়ে। সে ক্ষণকাল কথা বলতে পারে না। তার আপন ফুফা এমন কথা বলল। ক্ষণমুহূর্তর পর সে জ্বলে ওঠে, বলল, আপনার বাড়ির ওপর থুতু মারি। আমি ব্যাঢামিয়া বংশের ছাড়া, 100 বিঘার মালিক আমি একাই। আপনার অন্যের ঠেকা পড়ে নাই আমার। আমার বাড়ি তো কামলায় আছে 10-12 জন। আমি কাইলি চলে যাই বাড়িতে। মৃদুলের আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে ইচ্ছা করছে না। সে ঘুরে দাঁড়ায়। কাছে একটা বিরাট পাতিল ছিল, কোনো কাজে হয়তো বের হয়েছে।
সে পাতিলের জোরে লাথি মেরে হনহন করে চলে যায়। পূর্ণা তার বোনের খবর নিয়ে দিতে বলেছে বলেই সে বারবার অন্তর্মহলে ঢোকার চেষ্টা করেছে। নয়তো মৃদুলের কেউ একবার কোনো ব্যাপার না করলে সে দ্বিতীয়বারের মতো সেখানে ফিরেও তাকায় না। পদ্মজার কথার জবাব দিলেন না ফরিনা। তিনি পদ্মজার পাশে গিয়ে বসলেন। পেছনে রিনু আসে, হাতে খাবারের প্লেট। 3 বেলা ফরিনাই খাইয়ে দিচ্ছেন, যত্ন নিচ্ছেন পদ্মজার। মায়ের চেয়ে কোনো অংশে কম করছেন না। তবু এই মানুষটা কোন কারণে সেদিন তার চিৎকার শুনেও বাঁচাতে যায়নি। ফরিনা প্লেট হাতে নিতেই পদ্মজা বলল, আমি এখন মোটামুটি ভালোই আছি আম্মা, আমি খেয়ে নিতে পারবো, হাঁটতেও তো পারি। পদ্মজার এক কথায় খাবারের প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফরিনা, আর রিনুকে চলে যেতে বললেন। পদ্মজা চুপচাপ খেয়ে নেয়। তার খেতে ইচ্ছা করে না একদমই, কিন্তু সামনে যুদ্ধটার জন্য তার খেতেই হবে। তাকে সুস্থ থাকতে হবে। সুস্থতা ছাড়া যুদ্ধে সফল হওয়া সম্ভব নয়। যতক্ষণ পদ্মজা খেলো ততক্ষণ ফরিনা পাশে বসে থাকলেন। খাওয়া শেষ হওয়ার পর পদ্মজা ফরিনাকে বলল, আব্বাকে খুব ভয় পান আম্মা? ফরিনা স্বাভাবিকভাবে জবাব দিলেন, সব বউরাই স্বামীরে ডরায়। না, আপনি একটু বেশি ভয় পান, জমের মতো। কবিরাজের দেওয়া ঔষধটি খাও এখন। আপনি কথা এড়িয়ে যাচ্ছেন আম্মা। আচ্ছা, ঔষধ দেন আগে। ফরিনা আলমারি খুলে ঔষধ বের করলেন, তারপর এগিয়ে দিলেন পদ্মজার কাছে। পদ্মজা ঔষধ খেয়ে বলল, কবিরা জানার অনুমতি ওরা দিয়েছিল ভেবে আমি অবাক হয়েছি আম্মা। ওরা কেন চায় আমি সুস্থ থাকি? ফরিনা কিছু বললেন না। পদ্মজা ফরিনার মুখের দিকে চেয়ে থাকে। মানুষটার আয়ু কি শেষের পথে? তেমন যেন মৃত মৃত মুখের ছাপ। চোখ বুঝলে মনে হবে অনেক দিনের উপোস করে মারা গিয়েছেন। পদ্মজার মায়া হয় মানুষটার জন্য। কোন দুঃখে তিনি ধুকে ধুকে মরছেন। পদ্মজা বিছানা থেকে নেমে এসে ফরিনার সামনে দাঁড়ালো, বলল, আম্মা, আপনি আমাকে নিজের মেয়ে ভেবে একটা আবদার রাখবেন? তুমি তো আমার ছেড়েই, তাহলে আবদার রাখবেন? রাখাম। ফরিনার শুষ্ক চোখ, অথচ গলা ভেজা মনে হলো। পদ্মজা বলল, তাহলে আপনার সব গোপন কথা আমাকে বলুন, যা ভেবে ভেবে আপনি কষ্ট পান। ফরিনা 2 হাতে পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু খান। এক ফোঁটা চোখের জল পড়ে পদ্মজার হাতে। মমতাময়ী স্পর্শ পদ্মজার শরীরের লোম খাড়া হয়ে যায়। ফরিনা বললেন, তার আগে কও, আমি সব কওয়ার পর তোমারে যা করতে কয়াম তাই করবা তুমি। পদ্মজা অপলক নয়নে ফরিনার চোখের দিকে তাকিয়ে থাকে। কি করতে বলবেন তিনি? যদি সে সেটা করতে না পারে, সম্ভব না হয়? পদ্মজা বলল, আপনি যা বলবেন আমাকে, তার সাথে যদি যা করতে বলাটা মানানসই হয়, যুক্তিগত হয়, আমি তাই করব আম্মা। ফরিনা চোখের জল মোছেন, তারপর বললেন, আমি বাবুর বাপরে দেখা আইতাছি, তুমি শুইয়া থাকো। কথা শেষ করেই ফরিনা দ্রুত পায়ে বেরিয়ে যান। পদ্মজার মাঝে উত্তেজনা কাজ করছে। সে জানে না সে কি শুনতে চলেছে, তবে সেটা কোনো সাধারণ ঘটনা বা কথা হবে না, এটা নিশ্চিত। সে ঘরে পায়চারি করতে করতে জানালার ধারে আসে। দেখতে পায় রিদওয়ানকে হাতে একটা পলিথিন নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। এই জঙ্গলের মাঝেই তো আছে তালাবদ্ধ রহস্য জাল, যার চাবি বোধহয় তার কাছে আছে। আলমগীরের দেয়া চাবিটাকে পদ্মজার কোনো তালাবদ্ধ রহস্য জালের চাবি মনে হয়। রিদওয়ান গত দিনগুলোতে 3-4 বার তাকে দেখতে এসেছে, কিন্তু কিছু বলেনি। রিদওয়ানের মতিগতি বোঝা যায় না, অদ্ভুত সে। রিদওয়ানকে দেখলে পদ্মজার শরীর রাগে কাঁপে। বেশ কিছুক্ষণ পর পায়ের শব্দ আসে কানে। পদ্মজা শুনে মনে হচ্ছে পুরুষের পায়ের শব্দ। পদ্মজা দ্রুত এসে বিছানায় এক কোণে বসে। যে কোণে ছুরি রাখা আছে ঘরে প্রবেশ করে রিদওয়ান। পদ্মজাকে দেখে লম্বা করে হেসে বলল, তারপর বলো, কেমন আছো? পদ্মজার থেকে জবাব না পেয়ে রিদওয়ান আবার প্রশ্ন করল, সুস্থ আছো তো? পদ্মজা সাড়া দিল না। রিদওয়ান চেয়ার টেনে বসলো, বলল, তোমাকে এত চুপচাপ দেখে অবাক হচ্ছি। কি পরিকল্পনা করছো বলো তো? পদ্মজা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকালো, বলল, কাপুরুষ বোধ হয় আপনার মতো মানুষকেই বলা হয়। রিদওয়ানের ঠোঁটের হাসি মিলিয়ে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। তারপর হুট করে হেসে দিল,
বলল, কাপুরুষের কি করেছি? স্বামীর অবর্তমানে যার স্ত্রীর গায়ে হাত তুলেছেন, আবার সেই স্ত্রী অসুস্থ ছিল, এমন তো কাপুরুষেরাই করে। এত কথা না বলে চুপচাপ যা বলি শোনো। আমির আমাদের ব্যাপারে অনেক নাক গলিয়েছে, অনেক সমস্যা করেছে, তবুও আমরা আমিরকে এক শর্তে ফিরিয়ে দেব, তুমি যদি সে শর্ত মানো। কি শর্ত? তুমি আমিরকে নিয়ে ঢাকা চলে যাবে, কখনো অলন্দপুরে ফিরবে না। যদি না মানি? অবুঝের মতো প্রশ্ন করতে বলিনি, শর্ত দিয়েছি, মানা না মানা তোমার ব্যাপার। আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন? রিদওয়ান হাসল। পদ্মজা বলল, সেদিন মেরে আধমরা করেছেন, এবার একদম মেরে দিন, তাহলে আপনাদের সমস্যা শেষ। বেহুদা আমাদের মুক্তি দিয়ে ভেজাল কেন বাড়াচ্ছেন? ঢাকা ফিরে গিয়ে পুলিশ নিয়েও তো আসতে পারি। রিদওয়ান বিরক্তিতে চসূচক উচ্চারণ করে বলল, তোমাকে মারা যাবে না। আমাকে দিয়ে আপনাদের কি কাজ হবে যে মারা যাবে না? এত প্রশ্ন কেন করছো? মনে আসছে তাই? রিদওয়ান রাগে উত্তেজিত হয়ে পড়েছে। তুমি শর্তে রাজি নাকি না? আগে বলুন, কার কাজে আমি লাগবো, কার খাতিরে আমাকে মারা যাবে না? তুমি শর্তে রাজি নাকি সেটা বলো। এই যে আমার পাঞ্জাবিতে তাজা লাল দাগটা দেখছো, কিন্তু এটা রক্তের, এই রক্তটা আমিরের। পদ্মজার চোখ দুটি জ্বলে ওঠে। এমনিতেই এই হিংস্র মানুষটার হাসি কথা তার গা জ্বলিয়ে দিচ্ছে, তার উপরে তার স্বামীর রক্ত দেখাচ্ছে রিদওয়ান। পদ্মজা উঁচু গলায় প্রশ্ন করলো, ওনাকে জঙ্গলে রেখেছেন তাই না? শর্তে রাজি তুমি? না। তোমাকে তো আমি। রিদওয়ান রেগে তেড়ে আসে। পদ্মজা পাশের টেবিল থেকে ঔষধের কাচের বোতল নিয়ে রিদওয়ানের মাথায় আঘাত করে। রিদওয়ান আকস্মিক আক্রমণে বিছানায় পড়ে যায়। পদ্মজা দ্রুততার সাথে ছুরি হাতে নেয়। রিদওয়ান বিছানায় পড়া 2 সেকেন্ডের মধ্যে তার পিঠে ছুরি দিয়ে হ্যাচকা টান মারে। রিদওয়ান আর্তনাদ করে উঠল। পাঞ্জাবি ছিঁড়ে ছুরির আঘাত শরীরের মাংস অবধি চলে গিয়েছে। সুযোগ পদ্মজার হাতের মুঠোয়, সে সেই সুযোগ হারাবে না। এতদিন সে এদের মানুষ ভেবে এসেছে, অথচ এরা মানুষরূপী শয়তান। আর শয়তানকে বুঝে শুনে নয়, ইচ্ছামতো আঘাত করা উচিত। পদ্মজা দ্রুত কাঠের চেয়ার তুলে নেয় হাতে, শরীরের সব শক্তি দিয়ে বাড়ি মারে রিদওয়ানের মাথায়। রিদওয়ানের কানের পাশ দিয়ে রক্তের ধারা নামে, নিস্তেজ হয়ে পড়ে তার শরীর। পদ্মজা হিংস্র বাঘিনীর মতো হাঁপাতে থাকে। মিনিট 2 পর শাড়ির আঁচলে মেঝে থেকে তুলে বুকে জড়িয়ে নেয়। হুট করে যেন শান্ত সমুদ্র গর্জন তুলে লণ্ডভণ্ড করে দিয়েছে চারপাশ। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে
দেখেছি। বাজে কিঙ্কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা। আমি পদ্মজা, পর্ব 61। ফরিনা পদ্মজার ঘরে প্রবেশ করে ঘাবড়ে গেলেন। বিছানায় রক্তাক্ত দীর্ঘদেহী একজন পুরুষ সংজ্ঞাহারা হয়ে পড়ে আছে, নাকি মরে গেছে। ফরিনা শিউরে ওঠেন। পদ্মজা ফরিনাকে এক নজর দেখে জগ থেকে গ্লাসে জল নিয়ে ঢকঢক করে পান করল। ফরিনার মনে হচ্ছে বিছানায় পড়ে থাকা রক্তাক্ত পুরুষ মানুষটি রিদওয়ান। যখন শতভাগ নিশ্চিত হলেন এটা রিদওয়ান, মানে তীব্র একটা ভয় চেকে বসে। তিনি নিঃশ্বাস আটকে পদ্মজার কাছে ছুটে আসেন, চাপা স্বরে বললেন, রিদু কি মইরা গেছে? পদ্মজা তাৎক্ষণিক জবাব দিতে পারল না। সময় নিয়ে ধীরে সুস্থে বলল, মরেনি বোধ হয়, তবে বেশিক্ষণ হয়ে থাকলে মরে যাবে। পদ্মজার তরঙ্গহীন গলার স্বর ফরিনার ভয়ের মাত্রা বাড়িয়ে দিল। তিনি পদ্মজাকে আচমকা বুকের সাথে জড়িয়ে ধরলেন। পদ্মজা থতমত খেয়ে গেল। ফরিনার হৃৎপিণ্ডের কাঁপুনি টের পায় সে। ফরিনা অস্থির হয়ে বললেন, ও মা। পদ্মজা ফরিনার বুক থেকে মাথা তুলে বলল, কি হয়েছে আম্মা? ফরিনার চোখের দৃষ্টি অস্থির। তিনি ঢোক গিলে বললেন, তুমি পালাইয়া যাও, আর আইবা না, রুম্পার মতো চইলা যাও। আম্মা, ওরা আমাকে মারবে না, রিদওয়ান ভাইয়া বলেছে। মিছা কথা কইছে। আম্মা, আপনি এমন করছেন কেন? ফরিনা দ্রুত সংজ্ঞাহীন রিদওয়ানকে চাদর দিয়ে ঢেকে দিলেন। তারপর বললেন, তুমি পালাইয়া যাও, তোমার আব্বা এই শকুনের বাচ্চা আমার নিষ্পাপ কলিজার টুকরা বাবুরে মাইয়া ফেলবে কিন্তু। জুতোর ছপছপ আওয়াজ শুনে ফরিনা থমকে যান। একরকম আওয়াজ মজিদের জুতোই হয়, মনে হয় জুতার পানি নিয়ে হাঁটছে। তিনি আতঙ্কে চোখ দুটো বড় বড় করে তাকালেন। মজিদ তো ঘরে ছিল না, কখন চলে এলো? আর যতক্ষণ মজিদ ঘরে থাকে ততক্ষণ ফরিনাকেও ঘরে থাকতে হয়। তিনি পুরোপুরি নিশ্চিত মজিদ এখন পদ্মজার ঘরে আসবে আর রিদওয়ানকে দেখে ফেলবেন। তিনি পদ্মজার আলমারি খুলে তালা চাবি বের করলেন। একটা ঝড় থামতেই যেন আরেকটা ঝড় শুরু হয়েছে। পদ্মজা ফরিনার উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, আমা, কিন্তু কি? বাবু মানে ওনাকে মেরে ফেলেছে মানে? আপনি কিভাবে জানেন আম্মা? ফরিনা নিজের এক হাত পদ্মজার হাত শক্ত করে চেপে ধরেন। তারপর দৌড়ে বেরিয়ে যান ঘর থেকে। বারান্দায় পা রাখতেই মসজিদের সাথে দেখা হয়। ফরিনা মসজিদের উপস্থিতি অগ্রাহ্য করে পদ্মজাকে টেনে নিয়ে যায় 3 তলায়। মজিদ হতভম্ব হয়ে গেলেন ঘটনাটা। পদ্মজা বারবার জিজ্ঞেস করেন ফরিনাকে, আম্মা, আপনি এটা কি বললেন? আমার বুক কাঁপছে। আম্মা, কোথায় যাচ্ছেন? মজিদ পদ্মজার ঘরে উকি দিলেন। তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি বিছানার ওপর রিদওয়ানকে দেখতে না পেলেও রিদওয়ানের পা জোড়া চোখে পড়ে যায়। তিনি হন্তহন্ত হয়ে ঘরে ঢুকলেন। চাদর সরিয়ে রিদওয়ানকে দেখে আটকে উঠলেন। এদিকে ফরিনা পদ্মজাকে ঠেলে একটা ঘরে ঢুকিয়ে দেন। ঘরে দরজাটা লোহার। পদ্মজা ধাক্কা খেয়ে ঘরের মধ্যিখানে পড়ে। সে মেঝে থেকে উঠতে উঠতে ফরিনা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন। পদ্মজা আচমকা ঘটনার হতবুদ্ধি হয়ে পড়েছে। তার মাথায় বারবার বাজছে, তোমার আব্বা ওই শকুনের বাচ্চা আমার নিষ্পাপ কলজার টুকরা বাবুরে মায়েরা ফেলছে। পদ্মজা 2 হাত মুখে চেপে ধরে। মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে, এক্ষুনি মারা যাবে। বুকে রক্তক্ষরণ হচ্ছে। ফরিনা বলেছিলেন সম্পত্তির জন্য হলেও আমিরকে ওরা জানে মারবে না। এজন্যই পদ্মজা ধৈর্য ধরে 5টি দিন কাটতে পেরেছে। ভেবেছিল শরীরের একটু শক্তি জমিয়ে তারপর সে তার স্বামীকে খুঁজে বের করবে। কিন্তু একটু আগে ফরিনা যা বলেছেন তাতে পদ্মজার কলিজা ফেটে যাচ্ছে। রিদওয়ান শর্ত দিয়েছিল পদ্মজা ঢাকা চলে গেলে আমিরকে ছেড়ে দিবে। পদ্মজা তাই মানত। শুধু না,
করে আরেকটু কথা বের করতে চেয়েছিল সে, আর আগেই রিদওয়ানের আক্রমণ করতে উদ্যত হয়, আর পদ্মজাও আঘাত করে বসে। 5 দিনের সব ধৈর্য, পরিকল্পনা ওলটপালট হয়ে গেল ফরিনার এক কথায়। পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকলো, আম্মা, আম্মা, কেন আটকালেন আমাকে? দরজা খুলুন। আম্মা, আপনার ছেলের কি হয়েছে? কি বললেন আম্মা? ফরিনা হাতের চাবিটা দূরে ছুঁড়ে ফেললেন। সিঁড়িতে শব্দ হচ্ছে, দপদপ। তিনি নিজের হাতের দিকে তাকিয়ে দেখেন অস্বাভাবিক হাত কাঁপছে, কাঁপছে পা। মজিদ, খলিল একসাথে উঠে আসে, ফরিনার সামনে এসে দাঁড়ায়। ফরিনা ভয়ে জমে গেছেন। মজিদের চেহারা ক্ষুব্ধ। তিনি রাগে গজগজ করতে করতে প্রশ্ন করলেন, রিদওয়ানকে পদ্মজা আঘাত করেছে? ফরিনা কিছু বললেন না। মজিদের গলার স্বর শুনে পদ্মজা চুপ হয়ে যায়। ফরিনা এলোমেলো দৃষ্টি নিয়ে কাঁপছে। খলিল বললেন, ভাবিয়ে জিগাও, কেন? এই ছেড়ি ছাড়া আর কারো এত সাহস আছে? এই ছেড়ি এই ঘরের ভিতর। ফরিনা দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে আছেন। খলিলের প্রশ্ন শুনে আরো শক্ত হয়ে দাঁড়ালেন। মজিদ ফরিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। দরজায় তালা। তখনই পদ্মজা দরজায় থাপ্পড় দিতে ডাকলো, আম্মা, আম্মা, দরজা খুলুন, কি হচ্ছে ওখানে? মজিদের ক্ষুদ্র চেহারা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তিনি ফরিনার কাছে চাবি চাইলেন। চাবি দাও। কি বলছি কানে যায় না? চাবি দাও। ফরিনা আমতা আমতা করে বলল, নাই। মজিদ ফরিনার মুখ চেপে ধরেন, তারপর চাপা স্বরে বললেন, চাবি দাও। ফরিনা তাও বললেন, চাবি নেই। মজিদ আরও একবার বললেন, চাবি দাও বলছি। শাড়ির কোন ভাঁজে লুকিয়ে রেখেছ? চাবি নাই, চাবি নাই আমার কাছে, গলা উঁচিয়ে বললেন ফরিনা। খলিল দরজায় জোরে কয়টা লাথি দিলেন। তালা ভাঙার চেষ্টা করলেন। দুপদাপ শব্দ, সেই সাথে পদ্মজাকে উদ্দেশ্য করে নোংরা গালি। খলিলের মুখের ভাষা শুনে পদ্মজার কান ঝাঁঝা করে উঠল। ঘৃণায় চোখ মুখ কুচকে যায়। ফরিনার উচ্চ বাক্য শুনে মজিদ হাওলাদার রাগে কাঁপতে থাকলেন। ফরিনার এত সাহস কবে হলো? তিনি ফরিনার শরীরের হাতড়ে চাবি খুঁজতে খুঁজতে বললেন, চাবি কোথায় রেখেছ? জলদি বলো, নয়তো এরপর যা হবে ভালো হবে না। ফরিনা শরীর কাঁপছে ভয়ে। তিনি জানেন এই মুহূর্তে তিনি খুন হয়ে যেতেও পারেন, তবুও চাবি দিবেন না, নয়তো ওরা পদ্মজাকে খুন করে ফেলবে। ওরা পারে না এমন কিছুই নেই। মজিদের নিষ্কৃষ্ট অনেক কাজের সাক্ষী তিনি। এই মানুষটা তার জীবনের জাহান্নাম। মজিদ রাগে জ্ঞান হুঁশ হারিয়ে ফেলে। ফরিনা কিছুতেই কথা মানছে না বলে ছোট ভাইয়ের সামনে ফরিনার শাড়ি টেনে খুলে ফেললেন তিনি, আর বললেন, চাবি কোন চিপায় রাখছো বলো, নয়তো মেরে পুঁতে রাখবো। ফরিনা টু শব্দ করলেন না। খলিলের সামনে যুবতীকালে তাকে বিবস্ত্র করেও মজিদ মেরেছে। সম্মান ইজ্জত কবেই হারিয়ে গেছে, নতুন করে হারানোর কিছু নেই। বয়সও অনেক হয়েছে, তবে এদের শিকার পদ্মজাকে হাতে দিবেন না কিছুতেই। মজিদ কোনোভাবে ফরিনার কাছ থেকে চাবি উদ্ধার করতে পারেননি। এদিকে রিদওয়ানের অবস্থা খারাপের দিকে। খলিল দ্রুত নিচে চলে গেলেন। মজিদ ফরিনাকে মেঝেতে ফেলে ইচ্ছা মতো লাথি থাপ্পড় দেন, সাথে বিশ্রী গালিগালাজ। চারপাশ ফরিনার কান্নায় ভারী হয়ে ওঠে। ফরিনার কান্নার স্বর পদ্মজার কানে আসতেই সে চিৎকার করে বলল, আব্বা, আমাকে মারবেন না আব্বা, দোহাই লাগে, আমার লাশের মতো হয়ে গেছে আব্বা, আমাকে মারবেন না, আমাকে মারেন আব্বা। আম্মা, আপনি দরজা খুলুন। আম্মাকে এভাবে কেন মারছেন আব্বা? আপনি তো অলন্দপুরের ফেরেশতা ছিলেন আব্বা, আপনার এমন রূপ কেন? আম্মা, দরজা খুলুন আব্বা, আম্মা খুব কষ্ট পাচ্ছে, অনুরোধ করছি, আর মারবেন না। বাইরে ফরিনার কান্না, ঘরের ভেতরে পদ্মজার কান্না, আর দরজা এলোপাথারি থাপ্পড়ের আওয়াজ। সব মিলিয়ে চারপাশ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। খলিলের ডাক শুনে মজিদ চলে গেলেন, কিন্তু যাওয়ার পূর্বে ফরিনার পেটে বড় একটা লাথি বসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ফরিনার মুখ দিয়ে বমি বেরিয়ে আসে। মজিদ চলে যাওয়ার মিনিট দুয়েক পর লতিফা দৌড়ে আসে। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে 2 বার হোঁচট খেলো। তারপর ফরিনার মাথা নিজের কোলে নিয়ে কেঁদে বলল, খালাম্মা, আপনি কেন খালুর বিরুদ্ধে গেলেন? ও খালাম্মা, কথা কন খালাম্মা। লতিফার ব্যাকুল কণ্ঠস্বর শুনে পদ্মজা আরো জোরে থাপ্পড় দিয়ে দরজায় বলল, লুতুবুবু, আমার কি হয়েছে? লুতুবুবু, দরজা খুলো। ও লুতুবুবু। ফরিনা স্পষ্ট স্বরে লতিফাকে বললেন, তোর খালু চইলা গেছে? হ্যাঁ গেছে। বাড়ি থেকে বাইর হয়েছে? ফরিনার কণ্ঠ নিভে আসছে। লতিফা ফরিনার মাথায় সাবধানে মেঝেতে রেখে বারান্দা থেকে উকি দিলেন। মজিদ, খলিল, মদন আর বাড়ির দারোয়ান মিলে গরুর গাড়ি দিয়ে রিদওয়ানকে নিয়ে যাচ্ছে। গেটের কাছাকাছি চলে গেছে। সে ফরিনাকে এসে বলল, বাইর হইয়া গেছে খালাম্মা। দরজা এলোপাথারি থাপ্পড় দিচ্ছে, বিকট শব্দ হচ্ছে। ফরিনা আঙুলের ইশারায় ডান দিকে দেখিয়ে বললেন,
ওইখানে খুঁজা দেখ, চাবি পাবি একটা, দরজাটা খুলে দে। লতিফা ফরিনার কথা মতো চাবি খুঁজল, পেয়েও গেল। তারপর দরজা খুলতে পদ্মজা হুড়মুড়িয়ে বের হয়। ফরিনাকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। গায়ে শাড়ি নেই, পেটিকোটে হাঁটু অবধি তোলা, মিষ্টি রঙের ব্লাউজে রক্তের দাগ, নাক দিয়ে রক্ত ঝরছে, 2 চোখ ফুলে গেছে, হাতে পায়ে জখম। বয়স্ক মানুষটাকেও ছাড়েনি। পদ্মজা হাঁটু গেড়ে বসে ফরিনাকে জড়িয়ে ধরে কাঁদল। আম্মা, আপনি কেন চাবিটা দিলেন না? এরা মানুষ, নিজের বুকে কেউ এভাবে মারে? লুতুবাবু, আমাকে ধরো। লতিফা ফুফিয়ে কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলল, পদ্মজা, তুমি কিচ্ছু জানো না, খালু এমনই মারে। এখন ধরো আম্মাকে। লতিফা, পদ্মজা দুজন মিলে ফরিনাকে ধরে ধরে 3 তলা আরেকটা ঘরে নিয়ে যায়। যে ঘরটি প্রথম রুম্পা ছিল, তারপর রানী। নিচতলা অবধি নিয়ে যাওয়া সম্ভব নয়। ফরিনা মেঝেতে পা সোজা করে ফেলতে পারছে না, চোখ দুটি বারবার বুজে যাচ্ছে। পদ্মজা একটা অদ্ভুত অনুভূতি অনুভব করছে, যেমনটা তার মায়ের মৃত্যুর আগে অনুভব হয়েছিল। পদ্মজার গা কেঁপে ওঠে, চোখ ছাপিয়ে জল নামে। মনে মনে কেঁদে বলল, আল্লাহ, কেন আমার সাথে এমন হচ্ছে? কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? আমার চারপাশ এত নির্মম কেন? কোথায় আছো আম্মা? কোথায় আছেন পারিজার আব্বু? আমি ভীষণ একা, ভীষণ। পদ্মজার হিচকি উঠে গেল। সে ঢোক গিলে নিজেকে সামলাল। ফরিনার যত্ন নিতে হবে তার। ফরিনাকে বিছানায় শুইয়ে দিতেই তিনি থেমে থেমে বললেন, আমার কই মাছের জান, আমি মরতাম না। তুমি পলাইয়া যাও। আম্মা, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। লুতুবাবু, হালকা গরম পানি আর আমার ঘরের আলমারির ডান পাশে ড্রয়ার থেকে স্যাভলন আর তুলো নিয়ে আসো। পদ্মজার আদেশ পাওয়া মাত্র লতিফা বেরিয়ে গেল। ফরিনা করুণ চোখে পদ্মজার দিকে চেয়ে বলল, কান্দো ক্যারে? কান্দো না। পদ্মজার সুন্দর 2টি চোখ জলের পুকুর, বিরতিহীনভাবে পানি গড়িয়ে পড়ছে গলায় বুকে। সে ফরিনার এক হাতে কপাল ঠেকে হতাশ হয়ে ব্যর্থ কণ্ঠে বলল, আম্মা, আমি কি করব? যখনই ভাবি এবার সব ঠিক হয়ে যাবে, তখনই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে হয়। আমি আর পারছি না, এত খারাপ পরিবেশ আমি আর নিতে পারছি না আম্মা। নিজেকে কিছুক্ষণ আগেও শক্তিমান মনে হয়েছে আমি চাইলে সব পারবো, কিন্তু এখন খুব দুর্বল মনে হচ্ছে। আমি ওদের বিরুদ্ধে পেরে উঠছি না। আপনি ভালো হয়ে উঠুন আম্মা, আপনার ছেলে কি সত্যি? পদ্মজা তাকিয়ে দেখলো ফরিনা চোখ বোঝা অবস্থায় আছে। পদ্মজার বুক ছাট করে উঠল। সে ফরিনা নাকের কাছে হাত দিয়ে পরীক্ষা করলো, নিঃশ্বাস নিচ্ছে নাকি। নিঃশ্বাস নিচ্ছে। সেই সময় লতিফা সাবলম তুলো আর হালকা গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করলো। ফরিনা ঘুমোচ্ছেন, কথা বলার অবস্থায় নেই। পদ্মজার গায়ে ঘা হয়েছে। 5 দিনে কি ছেঁড়া কাটা ভালো হয়? শীতের কারণে উল্টো আরো কষ্ট বাড়ে। পায়ের অবস্থা যা তা, তাতে অবশ্য যায় আসে না পদ্মজার। সে অস্থির হয়ে আছে, বুকে এক ফোঁটাও শক্তি নেই। রিদওয়ান দুপুরের জঙ্গল থেকে ফিরেছিল। পদ্মজার ধারণা আমি জঙ্গলের কোথাও বন্দি আছে, অথবা লাশটা হলেও আছে। ভাবনাটা পদ্মজার মাথায় আসতে সে দ্রুত মাথা চেপে ধরে বিড়বিড় করে, না, আমি কি ভাবছি? কিছু হয়নি, কারো কিছু হয়নি, সবাই ভালো আছে। সে লতিফার দায়িত্বে ফরিনাকে রেখে নিচতলায় নেমে আসে। সাথে ছুরি রামদা নিয়েছে। আজ খোপা করেনি, বেনি করেছে। বাড়িতে কোনো পুরুষ নেই, সব হাসপাতালে। ওরা ফিরলে সে আর আস্ত থাকবে না। তার আগেই আমিরের বের করতে হবে, সেই সাথে লুকানো গুপ্ত রহস্য। সদর ঘরে আমিনা ছিলেন, তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন, নির্বিকার ভঙ্গি। কোনো তাড়া নেই, চিন্তা নেই। রিদওয়ানের অবস্থা কি দেখেনি? এই মানুষটা শুধু রানীর জন্যই কাঁদেন, আর কারোর জন্য না। কিন্তু কেন? পরিবারের সবার সাথে দূরত্ব বজায় রাখেন, যদিও কথা বলেন তা অহংকারী, কটু কথা। পদ্মজা বেরিয়ে পড়ে। সন্ধ্যার নামাজ পড়েই বেরিয়েছে। আর জঙ্গলে মরবে, নয়তো আগামীকাল এই বাড়ির পুরুষগুলোর হাতে। সে মনে মনে মৃত্যু মেনে নিয়েছে। ধীর পায়ে হেঁটে জঙ্গলে ঢোকে। বোনদের খুব মনে পড়ছে। সে মারা গেলে ওদের কি হবে? খুব কি কাঁদবে? কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে বোধহয়। পূর্ণার তো খুব কান্নার পর জ্বর হয়। প্রেমা নিজেকে সামলাতে পারবে। এসব ভাবতে ভাবতে একসময় পদ্মজা মানুষের উপস্থিতি টের পেল। ফিসফিসিয়ে কাছে কোথাও কেউ কথা বলছে। পদ্মজা এখনো ভালো করে জঙ্গলের গভীরে প্রবেশ করেনি। সে হিজল গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আস্তে আস্তে 2টি মানুষ চোখের পর্দায় ভেসে ওঠে। তারা জঙ্গলে পশ্চিম দিক থেকে এসেছে, স্পষ্ট তাদের মুখ। জঙ্গল থেকে বেরিয়ে অন্দরমহলের পেছনে গিয়ে দাঁড়ালো তারা। একটা মুখ চিনতে পারলো পদ্মজা, মৃদুল। মৃদুলের হাতে টর্চ। সেই টর্চের আলোতে পাশের জনের হাত ভেসে ওঠে। এক হাতে লাল তাজা রক্ত, অন্য হাতে রামদা। পদ্মজা শিউরে ওঠে, ঘামতে থাকলো।
উত্তেজনায় তার হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম। গলা শুকিয়ে কাঠ। মৃদুল কিছু একটা বলে, উত্তরে আগন্তুক কিছু একটা বলে। ঝাপসা আলোয় মৃদুলের সাথে লোকটার দেহ আর চুল স্পষ্ট হয়। লম্বা শরীর, মাথায় ঝাঁকড়া চুল, চারপাশ থমকে যায়। পদ্মজার শরীর বেয়ে যেন মুহূর্তে শীতল কিছু একটা ছুটে যায়। সে বিস্ময়ে ঘোর কাটতে পারছে না।